দিল্লির দিকে, কারণ সেখানে ভূপেন্দ্র যাদবের বাড়িতে চলছে বেসুরো সাংসদদের স্ট্র্যাটেজি বৈঠক। সেই বৈঠক শুরু হয়েছে বিকেল 4:30। এখন কি পরিস্থিতি, কি জানা যাচ্ছে এই বৈঠক নিয়ে, আর বিস্তারিত জানার চেষ্টা করব। মৈত্রী রয়েছে আমার সঙ্গে সরাসরি দিল্লি থেকে। মৈত্রী, বিকেল 4:30 বৈঠক শুরু হয়েছে, সেই বৈঠক কি চলছে, কি জানা যাচ্ছে বৈঠক নিয়ে, আর আপডেট কি? দেখো বৈঠক এখনো পর্যন্ত চলছে বলেই কিন্তু আমরা জানতে পেরেছি, কিন্তু বৈঠক প্রায় শেষের দিকেই চলে এসেছে, তেমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। ভূপেন্দ্র যাদবের বাসভবনে নিশিকান্ত দুবের উপস্থিতিতে এই বৈঠক চলছে। তৃণমূলের সমস্ত বিক্ষুব্ধ সাংসদরা সেখানে উপস্থিত রয়েছেন। মূলত স্পিকার ওম বিড়লার বাসভবনে আসার আগে তাদের এবং স্পিকার ওম বিড়লার কাছে যাওয়ার আগে তাদের যে স্ট্র্যাটেজি করার দরকার, অর্থাৎ তাদের চূড়ান্ত চিঠির ড্রাফটিং এবং চিঠিতে কোন কোন বিষয় তারা ফ্র্যাকশন হিসেবে উল্লেখ করবেন সেই সমস্ত বক্তব্যের কথা উল্লেখ করা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কি কি পদক্ষেপ হতে পারে এবং কনস্টিটিউশন এবং আইন মেনে তারা কি কি পদক্ষেপ করতে পারেন, এই সব বিষয় নিয়ে কিন্তু এই বৈঠকে আলোচনা হচ্ছে বলে এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি। সঙ্গে থাকো মৈত্রী। এদিকে যে সম্ভাবনার খবর সামনে আসছে যে আজই স্পিকারের সঙ্গে বেসুরো সাংসদদের সাক্ষাৎ, আলাদা ব্লক চেয়ে আবেদন তৃণমূলের 20 সাংসদের। মৈত্রী রয়েছে আমার সঙ্গে, মৈত্রীর কাছে আপডেট নেব। মৈত্রী, আজই তাহলে স্পিকারের সঙ্গে বেসুরো সাংসদদের সাক্ষাতের সম্ভাবনা? দেখো এখনো পর্যন্ত এই সম্ভাবনার কথাই কিন্তু আমরা জানতে পেরেছি। আজই ভূপেন্দ্র যাদবের বাসভবন থেকে বৈঠক শেষের পর এই যে ভূপেন্দ্র যাদবের বাসভবন রয়েছে, ভূপেন্দ্র যাদবের বাসভবন থেকে বেরিয়ে স্পিকার ওম বিড়লার যে বাসভবন রয়েছে, এই 20 নম্বর আকবর রোডের যে বাসভবন, এই বাসভবনে আসবেন এবং এসে সেখানে নিজেদের বক্তব্য আনুষ্ঠানিকভাবে নিজেদের চিঠি তুলে ধরবেন এই বিক্ষুব্ধ সাংসদরা, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পারছি। বারবার করে এটা উল্লেখ করা হচ্ছিল যে সাংসদদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স থাকা দরকার, তারা সশরীরে উপস্থিত থেকে তাদের যে আলাদা ব্লকের যে দাবি এবং তারা এনডিএ কে সমর্থন করতে চান, এই যে তাদের বক্তব্য, সেটা একেবারে লিখিতভাবে সরাসরি আজই তারা স্পিকারের হাতে তুলে দেবেন বলে আনুষ্ঠানিকভাবে, তেমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। ফলে এখানে কিন্তু আর সময়ের অপেক্ষা, এবং স্পিকার ওম বিড়লার বাড়িতেও কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে, যেটা আমরা জানতে পারছি যে তাদের কাছেও কিন্তু ইন্টিমেশন রয়েছে যে 20 জনের একটি দল, 20 জন সাংসদদের একটি দল তাদের কাছে আসতে পারেন, এবং সেই অনুযায়ী সমস্ত প্রস্তুতি স্পিকার ওম বিড়লার বাসভবনে প্রস্তুতি রাখা রয়েছে তুঙ্গে, এবং সেখানে এসেই কিন্তু চিঠি তুলে ধরবেন বলে আমরা জানতে পারছি বিক্ষুব্ধ সাংসদরা। একেবারে মৈত্রী, এদিকে স্পিকারের সঙ্গে দেখা করতে যান কীর্তি আজাদ, সাগরিকা ঘোষ। মৈত্রী, কেন, কি ব্যাপার, কি জানতে পারছো? দেখো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সই করা একটি চিঠি নিয়ে এই কিছুক্ষণ আগে কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ, তৃণমূলের রাজ্যসভার 2 সাংসদ, এবং বলা যায় যে তৃণমূলের যে বিক্ষুব্ধ গোষ্ঠীর মধ্যে যারা নন সেরকম 2 সাংসদ, তারা এসে পৌঁছেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি লোকসভার দলনেতা হিসেবে এই চিঠি লিখেছেন, সেখানে এই চিঠিতে একটা অংশ উল্লেখ করা রয়েছে যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস একটি মাত্র ইনভিজিবল পার্টি, পলিটিক্যাল পার্টি, এবং যার লেজিসলেটিভ পার্টি লোকসভাতে এই একটি দল রয়েছে, এবং তারা এখানে স্পষ্টতই এই চিঠিতে উল্লেখ করেছেন যে কোনো গ্রুপ বা ফ্র্যাকশন এখানে থাকতে পারে না আইন মেনে, এবং সেই গ্রুপ বা ফ্র্যাকশনের ক্ষেত্রে লোকসভার দলনেতা হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আপত্তি জানিয়েছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই করা সেই চিঠি নিয়ে কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ তারা এই মুহূর্তে ভেতরে গিয়েছেন। কীর্তি আজাদ, তিনি ভেতরে যাওয়ার সময় তিনি উল্লেখ করে দিয়ে গিয়েছেন যে তারা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্ট পাননি, কিন্তু তারা যে এই ফ্র্যাকশনের বিরুদ্ধে কথা বলছেন এবং তারা যে আপত্তি জানাচ্ছেন সেই বিষয়টি তুলে ধরার জন্যই তারা লিখিতভাবে তাদের যে চিঠি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সই করা যে চিঠি, যিনি লোকসভার দলনেতা হিসেবে চিঠি লিখেছেন স্পিকারকে, সেই চিঠি, এবং আর কিছুক্ষণ
स्पीकर से मुलाकात आप लोग चुप होंगे तो बात करेंगे। এদিকে স্পিকারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কীর্তি আজাদ, সাগরিকা ঘোষ সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি। देखिए बहुत स्पष्ट है, सुप्रीम कोर्ट के कॉन्स्टिट्यूशनल बेंच में ये कहा गया है शेड्यूल 10 के 4 সংবিধানের বিরুদ্ধে এটা কোনো লিগ্যাল স্ট্যান্ডিং নেই আর এটা হতে পারে না, এটা হতে পারে না। কারণ যারা লেজিসলেটর পার্টিতে আছেন তারা যারা লেজিসলেটর যারা দলের রিপ্রেজেন্টেটিভ হাউসের মধ্যে তারা স্প্লিট করে অন্য একটা পার্টি বা অন্য একটা সেপারেট গ্রুপ বানাতে পারেন না। দ্য কনস্টিটিউশন ইজ ভেরি ক্লিয়ার, দেয়ার ইজ নো লিগ্যালিটি ইন আ সেপারেট গ্রুপ। তাহলে আপনারা কি স্পিকারের সাথে দেখা করতে পারবেন? আমরা লেটার দিয়েছি, আমরা লেটার দিয়ে দিয়েছি অলরেডি, আমাদের লেটার দিয়ে দিয়েছি। আপনারা কোনো চিঠি জমা দিয়ে দিয়েছেন? উনি কি কিছু জানালেন, কিছু বললেন আপনাদেরকে? দিদি আপনাদেরকে কিছু सर তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে যে তীব্র রাজনৈতিক সংকট, এই আবহে লোকসভার স্পিকার ওম বিড়লার বাসভবনে পৌঁছেছিলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ ও সাগরিকা ঘোষ। তারা বললেন যে যেভাবে তারা মনে করছেন যে এইভাবে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন আজকে 20 জন বেসুরো তৃণমূল সাংসদ। जो तस्वीरों में आपको दिख रहा होगा कि दोनों जो हैं वो यहाँ पे अंदर जा रहे हैं और इन्होंने একে একে বেরিয়ে যাচ্ছেন, অর্থাৎ তারা এসেছিলেন স্পিকারের লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলতে, তাদেরকে চিঠি দিতে। চিঠি দিয়েছি, আমরা চিঠি দিয়েছি স্পিকারকে যে যারা একটা আলাদা গ্রুপ, আলাদা একটা জোট বানাতে চেষ্টা করছেন, এটা 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 সংবিধানের বিরুদ্ধে, এটা সংবিধানে এটা নেই। কনস্টিটিউশন বেঞ্চে বলা হয়েছে যে পলিটিক্যাল পার্টি, যেটা রাজনৈতিক দল, সেটা হচ্ছে ইনডিভিজিবল, সেটাকে ভাঙতে আপনারা পারবেন না উইদিন দ্য হাউসের মধ্যে আপনারা অন্য একটা আলাদা জোট বানানো এটা একেবারে একেবারে কনস্টিটিউশনের বিরুদ্ধে। আমরা লেটার দিয়েছি, আমরা লেটার স্পিকারকে লেটার দিয়েছি। आ जाइए अरे क्या कर रहे हैं? मैम क्या कह रही हैं, क्या डिमांड कर रही हैं? अभी नहीं 19 सांसद सागरिका घोष मैम टाइम मिल गया है। তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে যে আলাদা ব্লক করার কথা, যে আলাদা ব্লক করার আবেদন করবেন স্পিকার ওম বিড়লার কাছে বেসুরো 20 জন তৃণমূল সাংসদ, সেটা সংবিধান বিরোধী। সেই কারণেই তারা চিঠি দিয়েছেন। চিঠি দিতে এসেছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লার বাসভবনে। কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ তারা কিন্তু এসেছেন এবং এই আলাদা ব্লক সংবিধান বিরোধী একথা স্পষ্টই বললেন সাগরিকা ঘোষ। বৈধতা নেই, কোথাও গিয়ে তিনি একথা স্পষ্ট করে দিলেন। আর সে কথা জানাতেই তারা এলেন, তিনি এবং কীর্তি আজাদ, অর্থাৎ সাগরিকা ঘোষ, কীর্তি আজাদ লোকসভার স্পিকার ওম বিড়লার বাসভবনে। মৈত্রী রয়েছে আরো ডিটেলসের। মৈত্রী, একদম সরাসরি তিনি একথা বললেন যে সংবিধান বিরোধী, যে আলাদা ব্লক করার কথা, যে আলাদা ব্লকের আবেদন করবেন 20 জন বেসুরো তৃণমূল সাংসদ, সেটা সংবিধান বিরোধী, বৈধতা নেই, কথা স্পষ্ট করলেন। আর কি বললেন তিনি? দেখো আলাদা ভাবে আজকে সাগরিকা आप लोग चुप होंगे तो बात करेंगे। आप लोग चुप होइएगा।
कैमरा पीछे करो यार। देखिए बहुत स्पष्ट है, सुप्रीम कोर्ट के कॉन्स्टिट्यूशनल बेंच में ये कहा गया है, शेड्यूल 10 के 4 अनुच्छेद में कहा गया है कोई स्प्लिट हो ही नहीं सकता। जो भी है, जो महाराष्ट्र में हुआ वो गलत है, उसी को लेकर हम यहाँ आवेदन देने आए थे। वो आवेदन हमने दे दिया है माननीय स्पीकर को, और हमको पूरा विश्वास है कि कानून के अंतर्गत ही जैसा काम करते रहे स्पीकर वैसे करेंगे। बहुत बहुत धन्यवाद। মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, যারা একেবারে সরাসরি বলছেন, সাগরিকা ঘোষ তিনি বললেন যে এই আলাদা ব্লক সংবিধান বিরোধী, কোনো বৈধতা নেই, এবং তারাই আবেদন করছেন। লোকসভার স্পিকার ওম বিড়লার বাসভবনে পৌঁছে গেলেন কীর্তি আজাদ, সাগরিকা ঘোষ। আর কি দাবি করছেন তারা? দেখো, তারা স্পষ্টতই বলছেন যে এমন একটা সময় তারা এসেছেন স্পিকার ওম বিড়লার কাছে, যেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ একদিকে ভূপেন্দ্র যাদবের বাসভবনে বৈঠক চলছে, এবং যেটা আমরা জানতে পারছি তার কিছুক্ষণের মধ্যেই স্পিকারের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে এই যে বিক্ষুব্ধ গোষ্ঠী রয়েছে তাদের আলাদা ব্লক করার যে আবেদন সেটা তারা তুলে দেবেন। তার আগেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই করা চিঠি নিয়ে তাদেরই দলের 2 সাংসদ কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ আসলেন, এবং সেই চিঠি জমা দিয়ে দিলেন। স্পিকারের সঙ্গে তাদের দেখা হয়নি, কিন্তু জমা দিয়ে রিসিভ করে তারা নিয়ে গেলেন। এবং সেই চিঠিতে কি উল্লেখ করা হলো যে সংবিধান কোথাও এই প্রভিশন দেয় না যে লোকসভার মধ্যে বা লেজিসলেশনের মধ্যে একটা রাজনৈতিক দলকে ভাগ করে আলাদা করে ফ্র্যাকশন বা তাদের কোনো একটি গোষ্ঠী বা ব্লক গঠন করার। অর্থাৎ একটি রাজনৈতিক দলকে এভাবে আলাদা করে ব্লকের তকমা দেওয়া যায় না কোনো একটি রাজনৈতিক দলের অংশকে ভেঙে দিয়ে, এবং সেটা সংবিধান বিরোধী। এবং সেই বিষয়টাই তারা চিঠিতে উল্লেখ করেছেন। সাগরিকা ঘোষ সাংসদ, যিনি কিনা ডেপুটি লিডারও রাজ্যসভায় তৃণমূলের ডেপুটি লিডার, সেই সাগরিকা ঘোষ তিনিও কিন্তু উল্লেখ করছেন যে এই চিঠি তারা দিয়েছেন এবং এটা যে একেবারে সংবিধান বিরোধী সেই আপত্তি জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই করা চিঠি তারা আজকে পৌঁছে দিয়েছেন। এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে শুধু একটা সই করা চিঠি ফিজিক্যালি এসে যে স্পিকার ওম বিড়লার বাসভবনে তারা জমা দিলেন তাই নয়, একই সঙ্গে স্পিকারকে ইমেলও করে দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। অর্থাৎ লোকসভার দলনেতা হিসেবে এই আলাদা ফ্র্যাকশন বা গোষ্ঠী বা ব্লক তৈরি হওয়ার যে প্রসেস তৈরি হচ্ছে তার একটা অফিসিয়াল আপত্তি দলের তরফ থেকে লোকসভার দলনেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন। আগামী দিনে তারা আইনের দ্বারস্থ হবেন কিনা সে বিষয় সম্পর্কে সাগরিকা ঘোষ স্পষ্ট করেননি, তবে তৃণমূল সূত্রে খবর যে তারা অবশ্যই এই বিষয়টা নিয়েও কিন্তু তারা আইনের দরজায় তারা কড়া নাড়বেন। বেশ, সাগরিকা ঘোষ তিনি স্পষ্ট জানিয়ে দিলেন আলাদা ব্লক সংবিধান বিরোধী, তার কোনো বৈধতা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই করা চিঠি নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার বাসভবনে কীর্তি আজাদ, সাগরিকা ঘোষ। সাগরিকা ঘোষ কি বললেন শুনুন একবার। আমরা স্পিকারকে চিঠি দিয়েছি যে এইরকম যারা একটা আলাদা জোট যেটা করতে চাইছেন এটা সংবিধানের বিরুদ্ধে, এটা কোনো লিগ্যাল স্ট্যান্ডিং নেই, আর এটা হতে পারে না। এটা হতে পারে না কারণ যারা লেজিসলেটর পার্টিতে আছেন তারা যারা লেজিসলেটর যারা দলের রিপ্রেজেন্টেটিভ হাউসের মধ্যে তারা স্প্লিট করে অন্য একটা পার্টি বা অন্য একটা সেপারেট গ্রুপ বানাতে পারেন না। The constitution is very clear. There is no legality in a separate group. তাহলে আপনারা কি স্পিকারের সাথে দেখা করতে পারবেন? আমরা লেটার দিয়েছি, আমরা লেটার দিয়ে দিয়েছি অলরেডি, আমাদের লেটার দিয়ে দিয়েছি। তৃণমূলে বেসুরো 20, কিন্তু 20 থেকে বেড়ে কি তবে 22? কেন বলছি? কাকলি ঘোষ দস্তিদার তিনি বলছেন 20 বলেছিলাম, আসলে সংখ্যাটা 22। আমাদের সঙ্গে আরো 2 সাংসদ নিয়মিত যোগাযোগ রাখছে। কি বললেন কাকলি ঘোষ দস্তিদার শুনবো। আমাদের কথাবার্তা তো যাদের সঙ্গে হয়েছিল, যারা যারা এই পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতি গত 4-5 বছর বিশেষ করে যে জায়গায় গিয়েছিল তার বিরুদ্ধে যারা মত দিচ্ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা হয়েছিল, এবং তার মধ্যে আরও আছে, ধরে নিন আরও 2-1 আসবেন। আমি যেটা 20 বলেছিলাম সেটা আসলে 22, সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে। আপনি যে 2-3 জনের কথা বলছেন তারা কি আপনাদের সঙ্গে কন্ট্যাক্টে রয়েছে? তারা তাদের রোজকার কন্ট্যাক্টে রয়েছে।
তোপ দাগলেন কুণাল ঘোষ। তিনি বলছেন, বিদ্রোহী হলে কেন সাংসদ পদ ছাড়ছেন না? তৃণমূলের বেসুরো সাংসদদের তোপ কুণাল ঘোষের। রাজ্যসভায় যারা দলের সঙ্গে একমত হচ্ছে না তারা ইস্তফা দিয়ে দিচ্ছেন, তো লোকসভার তাহলে পদটা আঁকড়ে আছেন কেন? বিদ্রোহের আলাদা আলাদা মডেল হয় নাকি? রাজ্যসভা মডেলে ইস্তফা, লোকসভার মডেলে আঁকড়ে থাকো। তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন এবং বিজেপির বিরোধিতা করেন এমন ভোটাররা তাদের ভোট দিয়েছেন। তৃণমূলের সঙ্গে তো পরের কথা, আগে তো ভোটার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা। তো আপনি বিজেপি বিরোধী ভোট পেয়ে গিয়ে বিজেপির কোলে উঠতে যাচ্ছেন, এটা কোন ধরনের আচরণ? বিরোধী ব্লকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, মমতাকে ছেড়ে বেসুরোদের ব্লকে সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, সবাই মিলে চাইছেন একটা ব্লক হোক। আলাদা ব্লক নিয়ে কাকলি খুব উদ্যোগ নিয়েছেন, তাদের ডাকে আমি সাড়া দিলাম, মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়। অবস্থান আমি নিচ্ছি, অধিকাংশ সাংসদ, অধিকাংশ বিধায়ক, তাদের সকলেরই একটা উদ্যোগ যে দল চলুক, মমতা ব্যানার্জি প্রধান উপদেষ্টা হোক, দল নেত্রীর মতন একটা ভূমিকা নিয়ে থাকুক। আমারও কোথাও এদের আবেদনটা আমাকে স্পর্শ করেছে, তার জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে এদের সঙ্গে থাকা যেতে পারে। আমার দেওয়ার ইচ্ছে নেই। তো ধরো আমি 34 জনের সাংসদ যখন 2016 সালে, তখন আমি নেতৃত্ব দিয়েছি সেই ডিমনিটাইজেশনের সময়, কি দুরন্তভাবে। এটা কাকলি খুব উদ্যোগ নিয়েছে প্রথম থেকে, কিন্তু চতুর্দিক থেকে আমার কাঁধে যেভাবে প্রেশার আর অনুরোধ আসছে, আমি খুব বেসামাল অবস্থায় যাচ্ছি। সুদীপদার তো নিঃসন্দেহে কোনো প্রলোভন আছে। রোজভ্যালি ইডি কেসে মাফ হয়ে যায়, তাহলে সুদীপদার জন্য রিলিফ পাওয়া যাবে। সুদীপদার সেই জন্য গেছে। সুদীপদা যখন জেলে ছিল, সুদীপদার জন্য আমরা সবাই সবকিছু করেছি। সুদীপদার জন্য অনেক টাকা খরচা হয়েছে। সুদীপদার তো এরকম করার তো একটা অভ্যাস আছে। আগে তৃণমূলে গেল, তৃণমূল থেকে ছেড়ে দিয়ে কংগ্রেসে গেল, কংগ্রেস থেকে এসে আবার তৃণমূলে এলো, কিন্তু মমতাদি অন্ধের মতো তাকে বিশ্বাস করেছে। সুদীপদা কিছুদিন আগে একটা নতুন গাড়ি চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাদি তাকে বলেছে যে এখন গাড়ি দেওয়াটা সম্ভব নয়, আমাদের হাউসে যাবে না কোনোদিন, একটা কমিটি মিটিং করে না। কিন্তু যারা গদ্দারি করলো, বাংলার মানুষ তাদের মনে রাখবে। তাহলে আজকে পরিষ্কার যে এদের কনস্টিটিউয়েন্ট যারা হেরেছে, তারা বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে তারা হারিয়ে দিয়েছে। বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তোপ কুণাল ঘোষের। দলকে ধ্বংস করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, মন্তব্য কুণাল ঘোষের। সুদীপ বন্দ্যোপাধ্যায় ধ্বংস করে দিয়ে গেছেন, বারবার বলেছি দলকে। আজকে সুদীপ বাবু, তার জন্য তাপস রায় গেলেন, তার জন্য সজল ঘোষ গেলেন, এরকম আরো নাম অনেক। আর আজকে তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দিল্লিতে বিজেপি নেতাদের কাছে গিয়ে বসে আছেন। নিশ্চিতভাবে সংগঠনটাকে নর্থ ক্যালকাটায় খুবই চ্যালেঞ্জিং কাজ। ক্ষমতার সময় সব দেহত্যাগ না হলে পদত্যাগ করবো না, একবারই ত্যাগ করবো। এদিকে সকালবেলা মলমূত্র আর তারপর একেবারে দেহত্যাগ, মাঝামাঝি কোনো ত্যাগের ব্যাপার নেই। এবার আমরা দেখছি, আমরা চেষ্টা করব, কঠিন কাজ, প্রতিকূল পরিস্থিতি, কঠিন সময় আমরা নিজেরাও একটা মানুষের কাছে যাব, মানুষও বুঝবেন এই সব লোকগুলোই আবর্জনা ছিল, সেগুলোই বিজেপিতে গেছে। বেসুরোদের দলে সুদীপ বন্দ্যোপাধ্যায়। দলের সাংসদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুললেন আর এক তৃণমূল সাংসদ সৌগত রায়। অপারেশন লোটাসের ফাঁদে পা বলেই সুদীপকে তোপ সৌগত রায়। সৌগত রায়কে পাল্টা খোঁচা অর্জুন সিং এ। তিনি বলছেন, সৌগত রায় কবে কি বলেন ঠিক নেই, খোঁচা অর্জুনে। বিজেপি একটা অপারেশন লোটাস শুরু করেছে অর্থ এবং ভীতি প্রদর্শন নিয়ে। ভূপেন্দ্র যাদব তার দায়িত্বে আছে, তাদের সেই ফাঁদে সুদীপ পড়েছে। আমার সাথে 3-4 দিন আগেও কথা হয়েছিল, বলেছিল যে আমি কোথাও যাচ্ছি না, কিছু পদক্ষেপ নিলে তোমায় জানিয়ে নেব, কিন্তু কিছুই জানাই। দেখলাম শতাব্দীর সাথে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়ি পৌঁছে গেল। বিজেপি তো আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তাদেরই যদি বাড়িতে পৌঁছে যায়, তাহলে নীতি, আদর্শ, নৈতিকতা কিসের আর মূল্য থাকে। সুদীপ ব্যানার্জি খুব সিনিয়র লিডার। সুদীপ ব্যানার্জি খুব কম কথা বলেন, আর সৌগত রায় ভাট কথা বলেন। এবার সৌগত রায় কবে এই অপারেশন লোটাস নাম দিয়েছেন, কবে আবার লোটাসের মধ্যে উনি চলে আসবেন, এটা সৌগত রায়ের কোনো ঠিক আছে? সৌগত রায় তো কবে কি বলেন সৌগত রায় নিজেও জানেন। অবশেষে মুখ খুললেন বেসুরো সায়নী ঘোষ।
সময় এলেই সব বলবো। বেসুরোদের স্ট্র্যাটেজি বৈঠকে যোগ দিতে দিল্লিতে সায়নী ঘোষ তার আগেই মন্তব্য করলেন। কি বললেন শুনুন। मैं बोल दूंगी जो कहना है मुझे। क्या कुछ कहना चाहती हैं? अभी कुछ नहीं कहना है, जब बोलने का वक्त आएगा तब कह देंगे। बागी विधायकों में शामिल हो गई हैं? सब पता चलेगा आप लोगों को, आप लोगों को पता चलेगा जब वक्त आएगा। देखिए, आपको मैं आपको जवाब नहीं दूंगी, मैं जवाब सिर्फ अपने क्षेत्र के लोगों को। लोग आपकी बात सुन रहे हैं सयानी जी, ये आवाज आपके लोगों तक पहुंच रही है, क्या कुछ आप बताएंगे? आवाज आगे भी पहुंचेगी। चड्डी बन जाऊंगा, ऐसी बातें क्यों कर रही थी? এদিকে আজ দিল্লির বঙ্গভবনে বেসুরোদের ডিনার। বেসুরোদের ডিনারে কি কি থাকছে? ইলিশ, খাসির মাংস, বলা যায় নবরত্ন। বঙ্গভবনে ডিনার বেসুরো তৃণমূল সাংসদদের, আর সেখানে নবরত্ন। শেষ পাতে চাটনি, মিষ্টি দই মাস্ট, এবং ইলিশ ভাপা, খাসির মাংস, পটলের দোরমা সবই থাকছে আজকে ডিনারের মেনুতে। বাঙালির সেলিব্রেশন হবে আর সেখানে ইলিশ মাছ খাসির মাংস থাকবে না, তাও কি হয়? আগে এই ইলিশ মাছ খাসির মাংস দিয়ে আজ বিক্ষুব্ধ সাংসদরা তারাও নৈশভোজ সারতে চলেছেন বলে আমাদের কাছে খবর এসে পৌঁছেছে। নিউজ 18 বাংলার কাছে এসে পৌঁছেছে নৈশভোজের স্পেশাল মেনু। কি কি আছে সেখানে শুনবেন। ভাত রুটি তো রয়েছেই, তার সাথে ডাল, আলু ভাজা, পটলের দোরমা, ইলিশ ভাপা, মাটন, চাটনি, আর শেষ পাতে মিষ্টিমুখ হিসাবে মিষ্টি দই রয়েছে মেনুতে। এইভাবেই একেবারে একটা শুভ কাজের যাওয়ার আগে প্রস্তুতি সারবেন এবং মিষ্টিমুখ করবেন, উদযাপন করবেন বিক্ষুব্ধ সাংসদরা। আমরা যেটা জানতে পারছি, এই বঙ্গভবনেই তাদের আসার কথা নৈশভোজের জন্য রাত 8:30টায়। ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, নয়াদিল্লি। নজর রাখতে হচ্ছে ভবানী ভবনের দিকে, কারণ 6.5 ঘন্টা অতিক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো রয়েছেন ভবানী ভবনে। সইজাল তদন্তেই তাকে ফের জিজ্ঞাসাবাদ। আর জিজ্ঞাসাবাদের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুপুর 12টার মধ্যে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল, তলব করা হয়েছিল, এবং নির্ধারিত সময় 13 মিনিট আগেই পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক। গত বৃহস্পতিবার 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আজ ফের তাকে তলব করা হয়। তার বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে। গত বৃহস্পতিবার 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ সন্তোষজনক নয়, উত্তর দিতে পারেননি, তাকে ফের তলব করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত ঘড়ির কাঁটা বলছে 6.5 ঘন্টা অতিক্রান্ত। কিন্তু কি তথ্য, কি আপডেট সিআইডি সূত্রে? অমিত রয়েছে আমার সঙ্গে সরাসরি। অমিত, সিআইডি সূত্রে কি খবর? প্রিয়াঙ্কা, যদি ধরে নেওয়া হয় বৃহস্পতিবার দিন 5.5 ঘন্টার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং আজকে প্রায় 6.5 ঘন্টা, অর্থাৎ যদি দুটো আমরা যদি যোগ করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় 2 দিনে 12 ঘন্টার বেশি সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন। বিধানসভার সইজাল মামলা, সেই মামলায় আজকে 12টা নাগাদ তিনি একদম ভবানী ভবনের ভেতরে চলে যান। 12:15 থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং এই মুহূর্তে ঘড়িতে প্রায় 6:30 বাজবে এমন অবস্থায়। সেই জায়গায় আজকে প্রায় 6.5 ঘন্টা হতে চলেছে। সেই জায়গা থেকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিআইজি পদমর্যাদার অফিসার, এসআইটির আধিকারিকরা তারা রয়েছেন, এবং যে বিষয় বারবার উঠে আসছে, যেটা সিআইডি সূত্র থেকে যেটা দাবি করা হচ্ছে বা সিআইডি সূত্রে যেটা জানা যাচ্ছে, সেটি হচ্ছে 6 তারিখের যে বৈঠক, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতা কে হবেন, চিফ হুইপ কে হবেন, 6 তারিখে যে বৈঠক হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সংলগ্ন জোনে যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে তৃণমূল কংগ্রেসের, সেখানে যে বৈঠক হয়, সেই বৈঠকে 70 জন বিধায়কের উপস্থিত থাকার কথা ছিল, এবং 70 জন বিধায়কের উপস্থিতিতে নাকি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবং 20 তারিখে একটি চিঠি পৌঁছে দেওয়া হয়েছিল বা একটি চিঠি পাঠানো হয়েছিল, যে চিঠিটি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের লেটার হেডে চিঠি প্রস্তুত করেন এবং চিঠি পাঠিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষের কাছে, এবং তাদের দলীয় সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল, রেজুলেশনের কথা বলা হয়েছিল। কিন্তু 6 তারিখে কি আদেও রেজুলেশন বুকে সমস্ত কিছু
লেখা হয়েছিল বা নোট নেওয়া হয়েছিল বা মিনিটস কি সেখানে লিপিবদ্ধ করা হয়েছিল, এই প্রশ্নই কিন্তু উঠছে এই জিজ্ঞাসাবাদ পর্বে। বেশ। কারণ দুজন নজর বিধায়ক থাকুক অমিত, অবশ্যই তোমার কাছে আরো আপডেট নেব আগামী সময়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে রয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করছেন সিআইডি অফিসাররা। এদিকে কুণাল ঘোষ তিনিও কিন্তু ভবানী ভবনে সিআইডি অফিসারদের মুখোমুখি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে কি মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা? অনুপ রয়েছে, বিস্তারিত জানাবে অনুপ। দেখো, বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে ইতিমধ্যেই কুণাল ঘোষ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে জিজ্ঞাসাবাদ করেছে। দুজনকে এখনো পর্যন্ত আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে দীর্ঘ যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, সিআইডির পক্ষে যে সিট গঠন করা হয়েছে সিটের 5 জন আধিকারিক জিজ্ঞাসাবাদ করছিল। পরবর্তী ক্ষেত্রে যখন কুণাল ঘোষ 3:30 নাগাদ যখন সিআইডি দপ্তরে প্রবেশ করে, তার পরবর্তী ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেক্ষেত্রে 3 জন আধিকারিক যেমন জিজ্ঞাসাবাদ করছে, একজন ইতিমধ্যে ভিডিওগ্রাফি করা হচ্ছে। কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদের কারণ মূলত এই যে বিধানসভায় সই জালিয়াতি কাণ্ড, এখানে কিন্তু বিধায়ক হিসাবে তিনি সই করেছিলেন এবং সেই সই কাটছিল বারবার সিআইডির পক্ষ থেকে তার বাড়িতে গিয়েছিল, নোটিশ করা হয়েছিল, জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কুণাল ঘোষ জানিয়েছিলেন এই যে গোটা ঘটনা তিনি তার নিজেই সই করেছিলেন। কিন্তু অন্য ক্ষেত্রে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বলা হচ্ছে তিনি বিধানসভায় উপস্থিত ছিলেন, সেক্ষেত্রে এই যেখানে সই করার কথা কে বলেছিল, অন্য কার কোন বিধায়ক উপস্থিত ছিল, এই গোটা বিষয় নিয়ে কিন্তু কুণাল ঘোষকেও এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদের মূলত কারণ সেদিনকে বিধানসভায় তিনি জানাচ্ছেন তিনি উপস্থিত ছিলেন এবং তিনি উপস্থিত থাকার পরবর্তী ক্ষেত্রে তিনি তার নিজের সই নিজে করেছিলেন। তাহলে কোন কোন বিধায়ক অনুপস্থিত ছিলেন, তিনি কি দেখেছিলেন, এবং এখানে যে সই করতে হবে বিধানসভার যে ভিতরে যখন দলনেতা নির্বাচন হবে সই সাইন করতে হবে, সেক্ষেত্রে নির্দেশ কে দিয়েছিল, এই সমস্ত গোটা বিষয় জানার জন্যই কুণাল ঘোষকে আলাদা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুজনের বয়ানে যদি কোনো রকম ফারাক থাকে, আলাদা রকম তথ্য পায়, তারপরেই কিন্তু মুখোমুখি বসিয়ে তারা জিজ্ঞাসাবাদ করবে, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে। যদিও দুজনকেই আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে দুজনের বয়ান মিলিয়ে দেখা হবে, তারপরে মুখোমুখি বসানো হবে কিনা আদতে এটা পরবর্তী সিদ্ধান্ত আর নেবেন, এমনটাই সিআইডির পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে রয়েছে, আমি শুনেছি ওনাকে ডেকেছেন, উনিও নিশ্চয়ই সহযোগিতা করছেন। আমাকে একবার এই নিয়ে ওনারা জিজ্ঞাসা করেছেন, আমি প্রশ্নের উত্তর দিয়েছি এবং আমার মনে হয়েছে তারা সন্তুষ্ট। হয়তো আরও কিছু প্রশ্ন এসেছে, আমার যেতে বলেছেন, আমি যাচ্ছি, আমি নিশ্চিতভাবে সহযোগিতা করব। আমার সই আমারই, ফলে আমার কোনো অন্যায় নেই, আমার কোনো অপরাধ নেই, আমার কোনো অনিয়ম নেই, আমার কোনো চাপও নেই। সইজাল তদন্তে অভিষেক কুণালকে তলব সিআইডির, কটাক্ষ বিজেপি বিধায়ক সজল ঘোষের। আরো কাছাকাছি, আরো কাছে এসো। কুণাল ঘোষ অভিষেক দুজনেই ফেসবুক করতে ভালোবাসে, এখন ওরা ফেস টু ফেস কথা বলবে, দেখি কি বেরোয়। হ্যাঁ, কাল চুলোচুলি করেছে, আজ ফেস টু ফেস করবে।